হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের আরেকটা পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আম, আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সাথে আছেন তৌফিক জোয়াদ্দার ভাই। তৌফিক জোয়াদ্দার ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ তৌফিক জোয়াদ্দার জসিম। ভাই, উনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। তারপর জন হপকিন্সে পিএইচডি করেছেন, পাবলিক হেলথে, হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমের উপরে। বর্তমানে তৌফিক চৌধুরী ভাই আছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে গ্লোবাল হেলথে। সো মানে এগুলা তো প্রচুর মানে প্রশংসাযোগ্য এবং বিশাল অ্যাচিভমেন্ট। আপনাকে কনগ্রাচুলেশনস তৌফিক চৌধুরী ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে আসার জন্য। থ্যাংক ইউ জসিম। আমার মনে থ্যাংক হয় ইউ। না যে এত মানে বিশাল ক্যালিবারের মানুষ এই শোতে আসছে আগে। তো যাই হোক, এরকম আমরা কিছু না। আমরা ইনফর্মাল অনেক আলাপ করব আজকে। আম, তৌফিক জোয়াদ্দার ভাইয়ের সাথে আমার পরিচয় আজকে 2 বছর হবে। তো বিভিন্ন লেখালেখি এবং আমরা যে গ্রুপগুলা করি সেগুলোর মাধ্যমে, এবং ওনার সাথে আমার খুবই আম, আহ, কি বলে মানে কানেকশনটা খুব মানে খুব ভালো, এবং আমি দেখি যে উনি যেইভাবে চিন্তা করেন ঠিক সেইভাবেই আমিও একইভাবে চিন্তা ভাবনা করি। রিসেন্টলি ওনার একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছিল এবং খুব আহ, অত্যন্ত সময়োপযোগী এবং অত্যন্ত ভালো লাগছিল আমার। সেটা সেটা হচ্ছে যে আহ, কেন বিএনপির কাছ থেকে মানে কি আশা করা উচিত এবং কেন বিএনপি কে ব্যাশিং করা হচ্ছে, স্ট্যাটাস কো কেন বিএনপি মেনটেন করে, বিএনপি কেন কালভিত্তিক দল না, এবং একটা রেডিকাল চেঞ্জ মানে কেন বিএনপির কাছ থেকে আশা করা যায় না, সেটার একটা এক্সপ্লেনেশন ছিল, No, no, যেটা go. আমাদের Go back সমাজের to the শিক্ষিত room. মানুষরা Go. বিএনপির কাছ থেকে কিছুটা ডাউনগ্রেড হিসেবেই দেখে, যে Go. এই দলটা তো এত শিক্ষিত মানুষের বা প্রগতিশীলদের দল না, বা হোয়াট এভার। তারা মনে করে যে ওকে বিএনপি আসলেই যে মানে হুট করে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, কিন্তু সেটা তো হয় না। তো সেটা নিয়ে একটা সুন্দর স্ট্যাটাস লিখেছিলেন তো তো জোরদার ভাই। এবং বিভিন্নভাবে আপনারা জানেন যে উনি প্রবাসী কলেও ছিল, ওইখানেই ওনার সাথে আমার মানে একটা পরিচয় তখন। জি। এই যে যা জুলাই আন্দোলনে প্রবাসী কল আমরা হ্যাঁ। 3,000 মানুষকে জড়ো করছিলাম, সেখানে উপস্থাপনা করেছিলেন তৌহিদ যোদ্ধা ভাই। তো হ্যাঁ, অগস্টের আম, 4 তারিখ। জি জি, আগস্টের 4 তারিখে। তো আমরা, তো তবে আপনার কাছে কোয়েশ্চেন থাকবে যে বিএনপি কেন একটা কাল ভিত্তিক দল হতে পারে না, এবং আপনি যে স্ট্যাটাসটা লিখেছিলেন সেটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য আপনি একটু তুলে ধরতেন এবং সেই জিনিসগুলো নিয়ে একটু আলাপ হ্যাঁ। করতেন। আম, আসলে মানে এক্স্যাক্টলি কি লিখেছিলাম আমার এই মুহূর্তে মনে নেই, এরপরে আরো অনেক ইস্যু এসেছে। কিন্তু মোদ্দা কথা যেটা ছিল যে আম, আমরা অনেক সময় মনে করি যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে বোধহয় সবকিছু একদম ওলটপালট করে দিবে এবং আম, একটা বিরাট চেঞ্জ নিয়ে আসবে। কিন্তু বিএনপি আসলে ওই ধরনের দল না, এবং নিজেকে সে ওই ধরনের দল হিসেবে চিন্তাও করে না। এবং আমি মনে করি যে একটা রাষ্ট্রের জন্য আসলে এটাই ভালো। আপনার যদি খুব বেশি একটা ডগম্যাটিক একটা রাজনৈতিক দল থাকে, যার একটা ইনডক্ট্রিনেট করার প্রবণতা থাকে, তাহলে যেটা হয় সেটা একটা আওয়ামী লীগে পরিণত হয় আর কি। এবং তার ভেতরে একটা ভীতি কাজ করে যে সে একটা কাঙ্ক্ষিত কল্পিত একটা স্বর্গরাজ্য চিন্তা করে যে আমি রাষ্ট্রকে এরকম করে ফেলবো অতি অল্প সময়ের মধ্যে, বা আমার একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকবে, ডক্ট্রিন থাকবে, এবং সেই অনুযায়ী সে কাজ করতে থাকে। এবং যখন সে ক্ষমতাটা হারায় বা হারানোর ভয় তার ভেতরে কাজ করে, তখন তার কাছে মনে হয় যে আমি সবকিছু হারিয়ে ফেলছি, আমার আদর্শ, আমার যে কাল্পনিক একটা এলডোরাডো, সেটা আমি আর কোনোদিনও পাবো না। তো এটা একটা তার ভেতরে একটা খুবই কঠিন ভাবে কাজ করে। তো এই ধরনের কিছু দল পৃথিবীতে অনেক দেশেই আছে, ছিল, আছে, এখনো আছে, আমাদের দেশেও আছে। আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ ডেফিনেটলি এই টাইপের একটা দল, যদিও এটার উপর আরো লেয়ার আছে, এটার মধ্যে অনেক করাপ্টেড পিপলের একটা লেয়ার আছে, যারা এটাকে একটা মাফিয়া তন্ত্রে পরিণত করেছে। কিন্তু মানে এই জিনিসটা আমার কাছে আসলে মনে হয়েছে যখন দেখি যে দেশের বাইরে আমি অনেক মানুষকে চিনি যারা আওয়ামী লীগ করে, দে আর নট করাপ্টেড। তারা তো আসলে আওয়ামী লীগের এই করাপশনের ভাগিদার না, তারা এখান থেকে কোনোভাবে হয়তো বেনিফিটেডও হয়নি, কিন্তু তারা সত্যি মনে করছে যে কোনো একটা আহ, আজগুবি কোনো একটা কারণে বাংলাদেশে আহ, একটা মানে খুবই ম্যানিপুলেটিভ একটা ওয়েতে বাংলাদেশে ইয়ে হয়েছে, মানে মানে
যেই আপরাইজিংটা সেটা হয়েছে, এরকম অদ্ভুত বিশ্বাস তারা করছে। তারপরে এটা অনেকটা কাল্টের মতো, তাদের মেন্টালিটির মধ্যে যুক্তি কাজ করছে না। কারণ আমরা তো খুব স্পষ্ট, একজন যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু বুঝতে পারবে যে এইভাবে ইঞ্জিনিয়ারিং করা সম্ভব না। শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিয়েছে, যেখানে ট্রিগার্ড হয়েছে ওবায়দুল কাদেরের কথা, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মানুষকে ট্রিগার করেছে, তাই না? মানে এই যে হুম। রাজাকারের বাচ্চা বলা, তো এগুলো কি সব প্ল্যানের অংশ ছিল? তা তো ছিল না। তো না, তারপরেও কেন মানুষ, কিছু মানুষ এটা বিশ্বাস করে? কারণ তারা এটাকে একটা কাল্টের মতো করে দেখে। আমার কাছে মনে হয় যে জামাত ইসলামের মধ্যেও এই প্রবণতাটা কিছুটা আছে, তারা ধর্ম একটা হিসাবে খুবই, দেখে, আওয়ামী লীগকে হ্যাঁ ধর্ম এটা, হিসাবে দেখে। হ্যাঁ ওই জি। ওইভাবে দেখি। কিন্তু বিএনপি বা এ জাতীয় যে দলগুলো, আমার কাছে মনে হয় জাতীয় পার্টিও হয়তো অনেকটা এই ধরনের দল, যাদের ঠিক ওই রকমের কোনো ডকট্রিন নাই, ওই ধরনের কোনো একটা কল্পিত স্বর্গরাজ্য নাই, এবং তারা অনেকটা লুজলি কান্ট্রিটাকে রান করার চেষ্টা করে। তো এইটাকে অনেকে হয়তো পছন্দ করবে না। এই কারণে পছন্দ করবে না যে তাদের কাছে মনে হতে পারে যে এরকম দল ক্ষমতায় আসলে আমি তো রাতারাতি আসলে দেশের চেহারা বদলাই দিতে পারবে না তারা। তো আমার কাছে মনে হয় যে এটার প্রয়োজন নাই, আপনাদের ধৈর্য ধরতে হবে। একটা রাষ্ট্রের তো আসলে সময়সীমা অনেক লম্বা, তাই না? মানে আপনি আইসল্যান্ডের কথা চিন্তা করেন, তাদের দেশের ডেমোক্রেসি শুরু হয়েছে 1100 সামথিং, মানে প্রায় 800 900 1000 বছরের। আপনি ইউএস এর কথা চিন্তা করেন 300 বছর, বা ব্রিটেনে যদি আপনি চিন্তা করেন, সব দেশে, ফ্রান্সে আপনি চিন্তা করেন সেই 200 300 বছরের, চারশো আইসল্যান্ডে কি বছরের একটা। গ্রিসের আগে মানে শুরু হয়েছে ডেমোক্রেসির চলন? মানে তাদের গ্রিসে একটা তো আমি জানি তো কন্টিনিউয়াস, প্রম্পোনেন্ট। গ্রিসেরটা আছে, কিন্তু গ্রিসের তো আসলে সেইটা কন্টিনিউ করে নাই আর কি। হ্যাঁ, কিন্তু আর ওটা নগর আইসল্যান্ডের যে, ভিত্তিক ছিল আর কি, হ্যাঁ। হ্যাঁ, আইসল্যান্ডের যে ডেমোক্রেসিটা সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস ডেমোক্রেসি এখনো আচ্ছা, পর্যন্ত, আচ্ছা। একদম যখন থেকে এটা এস্টাবলিশ হয়েছে, হুম, এটার হুম, হুম, ফর্ম চেঞ্জ হয়েছে, বিভিন্ন রকমের ইয়ে এসছে, কিন্তু তারা একটা ডেমোক্রেটিক ধারা কিন্তু বজায় রেখেছে। হুম, হুম, তো হুম, আমি যেটা বলার চেষ্টা করছি, ইট টুক আ লং টাইম। আমরা সবকিছুকে চিন্তা করি আমাদের নিজেদের লাইফের স্কেলে চিন্তা করি যে আমি হয়তো 60 70 80 বছর বাঁচবো, আমি এর মধ্যে হয়তো আমার মানে 30 40 বছর আমার একটা আসলে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার একটা টাইম থাকে। আমি চিন্তা করি যে এই 30 40 বছরের মধ্যে আমি একটা পরিবর্তন দেখতে চাই। তো এই দেখতে চাওয়াটা করতে গিয়ে আমরা, যেই রাষ্ট্রের লাইফ সাইকেল হতে পারে 1000 বছর, আমি 30 40 বছর তো সেখানে আসলে কিছুই না। তার হুম, মানে হুম, আমি এক ধরনের অধৈর্য হয়ে যাচ্ছি, এবং রাষ্ট্রের কাছে এই পরিবর্তনটা আমি খুব অল্প সময়ের মধ্যে প্রত্যাশা করছি। এটা আমার কাছে একটা লেজিটিমেট এক্সপেকটেশন মনে হয় না রাষ্ট্রের কাছে। হুম, হুম, হুম। এবং এটা করতে গেলে যেটা হয় যে আপনি আওয়ামী লীগ হয়ে যাওয়ার, অর্থাৎ একটা বাকশালী একটা দল হয়ে যাওয়ার, একটা একনায়কতান্ত্রিক প্রবণতায় আক্রান্ত একটা দলে পর্যবসিত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। এই জন্য আমি বলবো যে ধৈর্য ধরেন। আপনার যদি মনে হয় যে আবারও আপরাইজিং এর দরকার আছে, কালকে বিএনপি এসে আবারও সে দুর্নীতি করতে পারে, খারাপ কাজ করতে পারে, আপনার রেডি থাকতে হবে অ্যাজ এ সিটিজেন, তো তারেও আবার যদি দরকার হয় আমরা আবার নাও। না, কিন্তু তার না, মানে এই না ঠিক যে আছে। আমরা, হ্যাঁ, হ্যাঁ। না, না, তৌফিক যদি খুব অত্যন্ত সুন্দর এবং ইন্টারেস্টিং কথা বলতেন। এটা নিয়ে আমাদের মানে আপনার সাথে আলাপ মানে কন্টিনিউ করব। আমার কোয়েশ্চেন হলো যে এই যে আপরাইজিংটা দেখলেন, দিস ইজ নট আপনার 3 উইকস টাইম। গতকাল আমি একজন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতেছিলাম। তো উনিও পরবর্তীতে স্বীকার করলেন যে এই ব্যাপারটা, যে এই ছেলেগুলা যে 3 উইকস টাইমের মধ্যে একটা আহ, একটা 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 আপনার কি বলে একটা অ্যাচিভমেন্ট করছে, তারা শেখ হাসিনাকে পতন ঘটাইছে। বাট এই না, এটা আন্দোলনটা তো ঠিক না, থ্রি এটা উইকস এর না আপনার। নট এট অল, নট বিএনপি এট অল। আপনার আজকে থেকে 15 বছর ধরে তারা তত্ত্বাবধায়ক সরকার যদি ধরেন, সেই সময় থেকে তারা আন্দোলনটা করে আসছে, ঠিক না, একটা নির্বাচনের জন্য। তো সবাই মনে করতেছে যে নির্বাচন হলেই কি সবকিছু হয়ে যাবে, না। কিন্তু নির্বাচন তো একটা হিউজ উছিলা ছিল। ওয়াই হুম। এখন শেখ হাসিনার পতনের পর আমরা নির্বাচন পাবো না, বাংলাদেশকে একটা একটা ইসের মধ্যে দেখবো না? আর এবং আপনার গণতন্ত্র থাকলে দেশের যে একটা কন্টিনিউয়াস উন্নতি হয়, এটা তো পৃথিবীর সব, মানে এটা তো আপনি খোলা চোখে, আপনার কোনো রাষ্ট্রবিজ্ঞানী হ্যাঁ। হইতেছেন, আপনি দেখতে পাইতেছেন যে এই কান্ট্রিগুলো ভালো করতেছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভালো করতেছে, আফ্রিকান কান্ট্রিগুলো খারাপ করতেছে। যেসব দেশে গণতন্ত্র আছে বা মানে একটা সিস্টেম আছে, এই পাওয়ার ট্রান্সফার, মূল ব্যাপারগুলা কি, পাওয়ার ট্রান্সফার করা, আর নতুন নেতা নির্বাচন করা, সেটাই তো সিস্টেম, তো এটাই হ্যাঁ। যে তুমি নতুন মানে লেস ব্লাড শেড করে এবং নো ব্লাড শেড করে কিভাবে একটা প্রপার ওয়েতে একজন একজন নেতা নির্বাচন করবা। তো আপনি ঠিকই বলছেন যে এটা এটা ইট মে টেক লাইক 1000, আই হোপ নট যে 1000 ইয়ার হয়তো লাগবে না, যে আমরা হয়তো হ্যাঁ। তাড়াতাড়ি এটার মানে সলিউশন মানে করতে পারবো। বাট মূল ব্যাপারটা কি, নেতা নির্বাচন করা, এবং ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট ওয়ে। সো কেন আমার আপনার কাছে কোয়েশ্চেন থাকবে যে ব্লান্টলি, এই যে বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষিত তারা মনে করে যে মাই ভোট ইজ বেটার দেন আমার ড্রাইভারের ভোটের চেয়ে বেশি, বা আমার পি এর ভোটের চেয়ে বেশি, অথবা কাজের লোকের ভোটের চেয়ে বেশি, এবং আমরা
গণতন্ত্র চাই না, বা গণতন্ত্র দিয়ে কি হয়, নানান ধরনের আজগুবি টাইপের, মানে শিক্ষিত মানুষের কথা বলতেছি। আই এম নট টকিং অ্যাবাউট আপনার মিডল ক্লাস যারা মানে এই মানে এইগুলো সম্পর্কে জানে না, যারা বাইরে থাকে তাদের মধ্যে এই প্রবণতাটা কেন আসে, যাদের বিরুদ্ধে আমাদের ফাইটটা হলো যে কেন তারা মনে এই যে এই ডেমোক্রেসির সৌন্দর্য বা ডেমোক্রেটিক জরুর মানে এই জরুরতটা তারা দেখতে পারে না। আসলে আমি আমি আপনার এখান থেকে তিনটা জিনিস আমি একটু পিক করবো। একটা হচ্ছে হুম। যে ডেমোক্রেসি, মানে আমি আপনার মতো ডেমোক্রেসির ব্যাপারে এতটা আশাবাদী, মানে আশাবাদী না কি, আমি আশাবাদী না বলবো না, আশাবাদী আমি 100%, কিন্তু হুম। হুম। মানে এত ভালো আমি বলবো না। কিন্তু বাকি যে অল্টারনেটিভ গুলো আছে সেগুলো এর থেকেও খারাপ। এইভাবে আর কি এক্স্যাক্টলি। ডেমোক্রেসিকে হান্ড্রেড বলা হয় পার্সেন্ট যে হ্যাঁ। এটা খুবই খারাপ, খুবই খারাপ। এটা আপনি 101টা দোষ আপনি বের করতে পারবেন, কিন্তু এর থেকে বেটার অপশন তো আপনার হাতে নাই, নাই। তাই না? নাই। নাই, বাকি যে পৃথিবীতেই নাই, অপশনগুলো আপনার আছে বাংলাদেশ না, পৃথিবীতেই নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতেই নাই। পৃথিবীতে নাই। সো এই জন্য ডেমোক্রেসি ইজ নট গুড, ডেমোক্রেসি ইজ নট পারফেক্ট, বাট দ্য আদার অল্টারনেটিভস আর অ্যাকচুয়ালি ওয়ার্স। তো এই জন্য আমরা ডেমোক্রেসির কথা বলি। ডেমোক্রেসির আপনি চেষ্টা করলে, চিন্তা করলে হাজারটা ফ্ল আপনি বের করতে পারবেন, কিন্তু আপনি যে অল্টারনেটিভটা প্রপোজ করবেন সেটা এর থেকেও খারাপ। এই জন্য আমরা বলি যে এই মানে অ্যাটলিস্ট ডেমোক্রেসিটা থাকুক এখানে। আহ, এটা এখানে একটা সিস্টেম, আমি যেটা বলি এটা একটা তুলনা দিয়ে একটা ট্রেনের সাথে, বুঝছেন? মনে করেন আপনার একটা ট্রেনে আপনি উঠছেন, হ্যাঁ, ট্রেনটা ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে ফর এক্সাম্পল। তো আপনার পথে আপনার ইয়ে পড়বে, ধরেন ফেনী পড়বে, কুমিল্লা পড়বে, ফেনী পড়বে, তাই না? এই ডেস্টিনেশন গুলো পড়বে, তারপরে আপনি একসময় গিয়ে চিটাগংয়ে পৌঁছাবেন। হুম। তো আপনার রেলটা যদি, মানে ট্রেনটা যদি রেল লাইনের উপরে থাকে, আপনি বলতে পারেন যে ঠিক আছে, আপনার ট্রেন উল্টা দিকেও যাইতে পারে। হ্যাঁ, আপনি বললেন আরে এখন তো ফেনী আসার কথা, আসতেছে না কেন? মেবি ইজ গোয়িং ইন দ্য রং ডিরেকশন। হইতে পারে যে এটা খুব আস্তে চলছে, এত আস্তে চলছে, এটা জোরে চালাও। আপনি বলতে পারেন যে এসিটা ঠিক মতো কাজ করতেছে না। ইউ ক্যান কমপ্লেন এনিথিং, কিন্তু আপনার ট্রেনটা সিস্টেমের উপরে আছে, লাইনের উপরে আছে, আপনি যা খুশি বলতে পারেন, কখনো থেমে যাবে, কখনো চলবে, কখনো চলবে না, কখনো জোরে চলবে, কখনো উল্টা দিকেও যাবে। বাট ইউ স্টিল হ্যাভ দ্য রাইট টু চ্যালেঞ্জ দিস ট্রেন অ্যান্ড ইটস মোশন, ইটস ডিরেকশন, এভরিথিং। কিন্তু ট্রেনটা যদি আপনার লাইনের উপরে না থাকে, কিন্তু আপনি বগিগুলারে মনে করেন যে সোনা দিয়ে বাঁধায় দিলেন, ঠিক আছে, কিন্তু এটা তো ডেস্টিনেশনে কোনোদিনও যাবে না, নেভার এভার। যে কাজটা আপনার আওয়ামী লীগ করেছিল, তাই না? আওয়ামী লীগ মানে যেটা ডেমোক্রেসির লাইনের উপরই নাই, এরকম একটা একটা বগিকে, এরকম একটা ট্রেনকে সে আপনার মানে উন্নয়নের আম, স্বর্ণের মোড়ক দিয়ে এটাকে বাধায় দিচ্ছিল, কিন্তু এটা তো মিনিংলেস আসলে। তো এই জন্য আমি যেটা বলি যে সিস্টেমটা ইম্পর্টেন্ট, ব্যক্তি এখানে কোনো ম্যাটার করে না। আপনার সিস্টেমটা বজায় রাখতে হবে, এবং অ্যাজ এ সিটিজেন এটার আপনার মানে সেফগার্ড করার জন্য আপনার আপনার জায়গা থেকে আপনার চেষ্টা করে যেতে হবে। এটা একটা জিনিস। তো ডেমোক্রেসির ব্যাপারে আমার কথা হচ্ছে যে আমি খুব ভালো বলবো না, কিন্তু অন্য অপশনগুলোর থেকে এটা বেটার। আপনি আরেকটা জিনিস বলছিলেন যে সেটা হচ্ছে যে তিন মানে 3 সপ্তাহে তো আসলে আন্দোলনটা হয় নাই। তো হ্যাঁ। আমি হ্যাঁ। জাস্ট এখানে একটা একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনি যদি পৃথিবীর অন্যান্য মানে অটোক্রেটিক রেজিমগুলোর দিকে তাকান, নর্থ কোরিয়া বলেন বা মধ্য এশিয়ায় কিন্তু এরকম অনেকগুলো দেশ আছে আর কি। হুম। 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 আপনার বেশ কিছু দেশ আছে যাদের মিডল ইস্টে, এগুলো হ্যাঁ। সবগুলো ওই যে হ্যাঁ মিডল ইস্টে, মানে মিডল ইস্ট ঠিক না, মানে সেন্ট্রাল এশিয়াতে আর কি, সেন্ট্রাল। রাশিয়ান সোভিয়েত ব্লক যেটা আর কি, ফর্মার হ্যাঁ। হ্যাঁ। সোভিয়েত ব্লক। হ্যাঁ। হুম। হুম। এখন এইসব দেশে কিন্তু আমাদের দেশের মতো এই যে একটা সিভিল সোসাইটি বলেন বা এরকম একটা ইয়ে তৈরি হয় না। এই যে এরা বছরের পর বছর ধরে কিন্তু অটোক্রেটের আন্ডারেই চলে যাচ্ছে, এবং এটা নিয়ে তাদের কিন্তু এরকম ইয়ে নাই, মানে কোনোদিন মাথা যে ব্যথা এখানে নেই। চেঞ্জ হবে এরকম কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ তার অপোজিশন যে পার্টিগুলা, দে জাস্ট মানে গিভেন আপ, মানে তারা নিজেদেরকে ওই সিস্টেমের মধ্যেই নিয়ে নিয়েছে। আজকে কি বিএনপি পারতো না যে এর আগে যে 2014-18-তে গেছে, 14-তে সে নির্বাচনে যায় নাই, 24-এ নির্বাচনে যায় নাই, সে কি পারতো না নির্বাচনে গিয়ে কিছু সিট নিয়ে গভর্নমেন্টের সাথে দেন দরবার করে ঠিক আছে কিছু সুযোগ সুবিধা নিতে? সে তো যায় নাই, সে তো আপোষ করে নাই। এইটা কিন্তু আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে। যদি বিএনপি আপোষ করতো, কয়েক হাজার মানুষ হয়তো জীবনে বেঁচে যেত বিএনপির। হুম। অসংখ্য মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা তারা কামায় নিতে পারতো, তাই না? এক একটা হ্যাঁ। সিট হ্যাঁ। কিভাবে বিক্রি হয়েছে আপনার আমরা তো শুনেছি যে এই ভদ্রলোকের নাম কি, গোফালা আর্মির ইয়ে ছিলেন, যে বিক্রি হয়ে গেছে, গেছে না? হ্যাঁ। বিএনপি থেকে হ্যাঁ। দু একজন এরকম গেছে। এরা এদের নামও এখন মনে থাকে না, দেখেন একসময় এদের মানে দাপটে কি মনে হইতো যে এরা। তো আমি যেটা বলার চেষ্টা করতেছি, এই জিনিসটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না, এটাকে আপনি রিকগনাইজ করবেন না। এই জিনিসটা ছিল বলেই, হ্যাঁ, সলতেটা জ্বলতেছিল বলেই কিন্তু আগুনটা ধরছে এই 3 সপ্তাহে।
আপনি আগুনটা এমনি এমনি জ্বলাইতে পারেন না। এটার যে ফুয়েলটা ছিল, যে সলতেটা ছিল, সেই হুম হুম সলতেটাকে তো ভিজায় রাখছিল ফুয়েল দিয়ে ফর 15 ইয়ার্স। এই মানুষগুলোকে তো আপনি ইগনোর করতে পারেন না। এগুলোকে তো আপনি অ্যাকনলেজ না করলে এটা চরম একটা, মানে কি বলবো, অকৃতজ্ঞতা হয়ে যায় না? তার মানে এই আন্দোলনটা তো আসলে জাস্ট 3 সপ্তাহে ছিল না, এটা আগুনটা জ্বলছে 3 সপ্তাহে, কিন্তু সলতেটা, যেটার যে ফিতাটা থাকে আর কি, জি জি যেখানে আপনার ফুয়েলটা থাকে, সেই ফুয়েলটাকে তো ভিজায় রাখতে হয়েছে গত 15 বছর ধরে। বিএনপি তো বলতে পারতো যে ঠিক আছে, আই ডোন্ট কেয়ার, আমার দরকার কি পড়ছে এটা করার, আমি চলতেছে, সে তো মানে বেশ আরামেই থাকতে পারতো 15 বছর, জি। অ্যাটলিস্ট মানে 5 বছর ট্রাই করে বাকি 10 বছর তো সে আরামে থাকতে পারতো, সেটা তো সে করে নাই। সো ডেফিনেটলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটার সাথে আমি একমত আর কি, যে ওকে। আহ, আম, তো আপনি একটা কোয়েশ্চেন করলেন যে আওয়ামী লীগ, সোনার বগি দিয়ে, মানে অত্যন্ত ভালো একটা উদাহরণ। আওয়ামী লীগ উন্নয়ন যেটা বলছে যে আপনার দেখা গেছে যে ট্রেনটার কথা, যে কল্পিত ট্রেন, ডেমোক্রেসি লাইনের উপরে আপনি কল্পিত ট্রেনের কথা বলতেছেন, সেটাকে তারা এসি লাগাই দিছে এবং মানে বিশাল, কিন্তু ওইটা আসলে রাস্তার পাশে পড়ে ছিল, সেটা মানে কোথাও যাইতেছিল না। ইটস এ ভেরি গুড এক্সাম্পল। বাট ভাই, আওয়ামী লীগ তো ইজ আফটার থট। মানে এখন যেটা হয়েছে, দেয়ার আর সাম পিপল, মানে এই সরকারে এখন তো পরিস্থিতি কতটা ভালো হয়েছে, একটা ডেট। কিন্তু আমরা যদি ইফ উই গো ব্যাক লাইক 2 মান্থস or 3 মান্থস, উই আর ভেরি অ্যাংশিয়াস, এবং লটস অফ পিপল আর চিয়ারিং ফর 5 ইয়ার্স। এবং আপনি জানেন যে আমাদেরই ভাই বন্ধু ব্রাদার যারা এই সরকারের সাথে মানে জড়িত ছিল, তারা চাইছে যে কোনো একভাবে অনির্বাচিত ভাবে তারা এই সরকারকে থেকে যাবে। এবং লাইক আইল বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আমার কাজিন, এভরি কাজিন আই নো, মানে আই হ্যাভ 30 কাজিন, মানে আমার বিগ ফ্যামিলি, সবাই ধরেন এই ধরনের ওকে এই সরকারই থাকুক। রাস্তার মধ্যে হ্যাঁ হ্যাঁ, একদম আমারও, একটা আমার পুরনো, কাজিনদের মধ্যে সেম হ্যাঁ, সেম অবস্থা। পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। আহ, বলতেছে যে ইউনুস সরকারের এই কারেন্ট সেট আপটাই থাকুক, এদেরকেই রাখা দরকার। But why? These are not dumb people. Like I'm telling you that they are very sharp, very high achieving. Probably not like you, but like মানে in between. আপনার আমার in between. That they are high achieving people, very well educated এবং very আপনার smart সবকিছু। হাউ কাম দে মেক দিস কাইন্ড অফ মিস্টেক? তারা কেন বুঝতেছে না যে একটা অনির্বাচিত সরকার মানে এগুলা করতে পারে না, বা বিনিয়োগ আনতে পারে না, বা একটা দেশকে নিয়ন্ত্রণে রাখতে পারে? দেশটাকে যে নিয়ন্ত্রণে রাখতে পারতেছে এটা সম্পর্কেও তাদের ধারণা নেই। দেয়ার কামস দেখেন, আপনার ফেসবুক প্রপাগান্ডা, আপনার আলবটর বাহিনী, অল অফ দিস, রাইট? আপনি কে এই কোয়েশ্চেন গুলা করতেছি বিকজ ইউ স ইট অল, রাইট? কিন্তু এই কথাগুলা মানে আপনি যদি বলতেন আমাদের ভিউয়ারদের হ্যাঁ হ্যাঁ, জন্য যে আওয়ামী শোনেন, লীগ ইজ আফটার থট, বাট বর্তমানে সরকার যেটা চলতেছে, দিস সরকার ইজ নট আপনার, এটা আমাদের ডেস্টিনেশন না, এটাও আপনার ট্রেনের ইন বিটুইন, আপনার লাইনে উঠতেছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি দে আর জাস্ট লাইক, দে আর দ্য কোম্পানি, দে উইল পুট দ্য ট্রেন ব্যাক অন লাইন, বাট দে আর নট দ্য ওনার অফ দ্য ট্রেন, আর দে আর দ্য নট দ্য আপনার yeah. শোনেন, আমি আমি একটু আসি, সেটা হইতেছে যে আওয়ামী লীগকেও তো পছন্দ করছে এরকম মানুষ আছে, অ্যাটলিস্ট 20% মানুষ কি জি বাংলাদেশে জি পাবেন না জি যারা জি। বলতেছে যে আওয়ামী লীগ বেস্ট? হ্যাঁ। এখন এই মানুষগুলো তো সবসময় বলে আসছে যে আওয়ামী লীগ বেস্ট, আওয়ামী লীগরে রাখো, তার কাছে তো আওয়ামী লীগই বেস্ট, তাই হ্যাঁ। না? কারণ এখন কোন জিনিসটা ভালো এটা তো আপনি ডিফাইন করতে পারেন না। তারা সবসময় বলতো একটা জিনিস বলতো, বিকল্প দেখান। আমার প্রশ্ন থাকতো, আমরা তাদেরকে প্রশ্ন করতাম, আপনিও করছেন ডেফিনেটলি, যে বিকল্প আপনি আমি দেখানোর কে? আপনি আমি, মানে আমরা এত সেলফ ইম্পর্টেন্স দিচ্ছি কেন নিজেদেরকে? আমরা কি মানে ফেরেশতা হয়ে গেছি নাকি নবী রসুল হয়ে গেছি যে আমরা বলবো যে কোনটা ভালো কোনটা খারাপ? আমরা কে? হু আর উই? আপনার রাষ্ট্রের নির্বাচন হবে, নির্বাচনে একজন মানুষ যদি একটা খারাপ মানুষকেও নির্বাচন করে, এটা তার ব্যাপার, And আমাদেরকে এই সিস্টেমের হাতে ছেড়ে দিতে হবে। হুম আর এটা একটা সেলফ কারেক্টিং সিস্টেম। আপনি মনে করেন একজন, আপনার একটা, মানে কল যখন ছাড়েন প্রথমে ময়লা পানি পড়ে, তারপর কলটা কিছুক্ষণ ছেড়ে রাখতে হয়, তারপর এখান থেকে ভালো পানি পড়ে, তাই না? মানে হুম। আপনি যদি একটা কল অনেকদিন ধরে বন্ধ থাকে, জং ধরে, সেখান থেকে পানি পড়ে না, মানে আপনাকে তো সিস্টেমটা চালু রাখতে হবে। সিমিলারলি গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার খারাপ মানুষ আসবে, কিন্তু আপনাকে কিন্তু দেখবেন যে এদেরকে যেহেতু মানুষের কাছে ইভেনচুয়ালি যাইতে হয়, মানুষের কাছে, তাকে তো তার গ্রামে যেতে হবে, তাকে তো তার কনস্টিটিউয়েন্সিতে যেতে হবে, এই মানুষগুলোকে ফেস করতে হয়। সে যদি একটা ডেমোক্রেটিক সিস্টেমটা যদি থাকে, তাহলে এটা কোনো ব্যক্তির বিষয় না, আসলে এটা কোনো ব্যক্তির ইস্যু না। একটা সিস্টেম
মানুষকে সেলফ কারেক্ট করতে বাধ্য করে। যখন আমি দেখি যে না, আমি তো আসলে দুই নাম্বারই করে আমি নেক্সট টাইম ক্ষমতা আসতে পারতেছি না, আমি জেলে যাইতেছি, নেক্সট টাইম আমি চেষ্টা করব যে আমি দুর্নীতি না করার, বা অন্য আরেকজন উঠে আসবে ওই কনস্টিটিউয়েন্সি থেকে, যে হয়তো মানে বেটার অপশন বা বেটার একটা কিছু অফার করতে বাধ্য হবে। এখন এই সিস্টেমটাকে বজায় রাখা দরকার, যে 5 বছর আপনি একজন খারাপ মানুষ পাইলেন ধরেন, কিন্তু আপনি তো ভোটটা দিতে পারতেছেন, আপনি তো সেই মানুষটাকে চেঞ্জ করার একটা অপশন আপনি পাচ্ছেন। হুম হুম পরের বছর দেখবেন যে এই মানুষটা যদি খারাপ করে, সে তার শিক্ষা হয়ে যাবে, সে আর খারাপ ইয়ে করবে না, তখন তাকে দেখে হয়তো আরেকজন তখন একটা বেটার কিছু অফার করবে। কিন্তু আপনি যখন একজন পার্সনকে রাখবেন, হয়তো প্রফেসর ইউনুস খুব ভালো, কিন্তু গোটা দেশ তো আসলে প্রফেসর ইউনুস না, এটা তো একটা খুবই কমপ্লেক্স একটা মেশিনারি, তাই না? হুম হুম এই মানুষগুলো যখন দেখবে যে আরে আমার তো কোনো চেঞ্জ আসতেছে না, আমার তো কারোর কাছে জবাবদিহি করতে হচ্ছে না, তাই না? তখন কিন্তু সে মানে একটা কথা আছে না যে পাওয়ার করাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, ব্যাপারটা সেরকম এক্স্যাক্টলি। হয়ে যাবে যে আপনার হাতে যদি অসীম ক্ষমতা আসে, এটা ব্যক্তির বিষয় না রে ভাই। হুম আমি হুম ধরেই নিলাম যে প্রফেসর ইউনুস একজন ফেরেশতা তুল্য মানুষ, অফকোর্স হি ইজ নট দ্যাট, কেবি ফেরেশতা তুল্য না, ওনার কি মানে লোভ, ওনার কি ইয়ে নাই, থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, মানে পারেন। কেউ তো এটা দাবি করতে পারে না। কিন্তু বিষয় হচ্ছে আমি ধরেও নিলাম তর্কের খাতিরে যে উনি খুবই ভালো মানুষ, কিন্তু উনি তো একজন ব্যক্তি মাত্র, গোটা মেশিনারির একটা একটা গুরুত্বপূর্ণ অংশে উনি আছে, কিন্তু এর তো 80% মেশিনারি তো ওনার কন্ট্রোলে থাকবে না। এই মানুষগুলো যখন দেখবে যে আরে আমার তো কারোর কাছে জবাবদিহি করতে হইতেছে না, তখন সেই মানুষগুলো খারাপ হইতে বাধ্য। এটাই মানে এই যে যেটা বলে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, সে তো তখন অ্যাবসলিউট পাওয়ারের তার হাতে চলে আসবে, কারণ তাকে তো হুম চেঞ্জ করার কোনো মেকানিজম থাকবে না, মানুষের কথা শোনার কোনো মেকানিজম থাকবে না, তার চেঞ্জ করার কোনো মেকানিজম থাকবে না। আর হু আর আপনার এই কাজিন গুলাকে বা আমার কাজিন গুলাকে আমার প্রশ্ন করতে হচ্ছে, তুমি মানে এইটা বলার কে যে উনি ভালো উনি খারাপ? তো ওনারা নির্বাচনে দাঁড়াইতে কও, তাহলে তাহলে নির্বাচনে দেখা যায় কে ভালো কে খারাপ, মানুষ যদি ওনারা ভোট দেয় উনি থাকুক, সমস্যা কি আছে? কিন্তু সেটা তো আসলে তো না, মানে দ্যাট কারণ ডাজ নট। তারা এখানে, সরি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করব। তারা তো বলে যে বিকজ উই আর স্মার্ট, লেটস সে ইউ আর, আপনি ভেরি হাই অ্যাচিভিং ইন্ডিভিজুয়াল, ইটস ভেরি সারপ্রাইজিং আপনি মানে মানে গণতন্ত্রের পক্ষে কথা বলতে আপনি মনে করতে পারেন যে আরে আমি তো এত ভালো রেজাল্ট করছি, বাংলাদেশে আমার মতো মানুষ কয়জন আছে বা হোয়াট এভার, অ্যান্ড আই উড ডিসাইড দ্যাট যে গণতন্ত্র ভালো না, বিকজ আই এম সো স্মার্ট, আমি এটা চিন্তা করতে পারি। এটাই তো মানে ওরা তো এটাই চিন্তা করে যে ওকে ঠিক আছে, যে আমরা চিন্তা করতেছি এই লোকগুলা ভালো, প্রবাবলি এইভাবেই চলতে পারে, খুবই শ্যালো টাইপের একটা মানে এক্স্যাক্টলি, মেন্টালিটি শেখ তার। হাসিনাও তাই ভাবতো, শেখ হাসিনা সাপোর্টাররাও তাই ভাবতো, যে তারা মনে করতো এটাই সবচেয়ে ভালো, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা এটা রং কেন সেটা আমি জানতেছি, যে কেন এই হাই অ্যাচিভিং ইন্ডিভিজুয়াল কাপল অফ গাইজ লেটস সে 1000 2000 5000, অথবা ধরেন মানে 1 মিলিয়ন পিপল, মেবি থিঙ্ক লাইক দ্যাট, লেটস পুট ইট দ্যাট ওয়ে, যে 1 মিলিয়ন পিপল আছে যারা এবং উচ্চ শিক্ষিত, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে। বাট 1 মিলিয়ন পিপল তো বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশে 190 মিলিয়ন পিপল, তাদেরকে কিভাবে ট্রাম্প করতে পারে? এটা তো মানে এটা তো হইলো না, কারণ ওরা তো ব্যাপার হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, যে আমি এর নিজের অপিনিয়ন দিতেছি, যে সরকার সম্পর্কে এদের সম্যক ধারণা নেই। তারা মনে করে যে একটা সরকারের মধ্যেই কয়েকজন মন্ত্রী বসাইলেই হয়ে যাবে, একটা গভর্নমেন্ট কিভাবে ফাংশন করে, একটা দেশ কিভাবে ফাংশন করে, দে আর নট ওয়েল এডুকেটেড অ্যাবাউট দ্যাট, আই এম প্রিটি সার্টেন অ্যাবাউট দ্যাট। কারণ ধরেন এটা ডেফিনেটলি, তো ডেফিনেটলি। কারোই আপনার ইসে না, আমি একটা সফটওয়্যার ডেভেলপার, ইউ আর অ্যাসোসিয়েট মানে প্রফেসর, আপনার মানে আমরা আমরা নিজেদের ফিল্ডে আমরা আছি, কিন্তু আমার তো, আমি এগুলো নিয়ে চিন্তা করি বলে হয়তো জানি, কিন্তু ম্যাক্সিমাম পাবলিক এই ব্যাপারটা জানে না, যে হাউ কমপ্লেক্স দ্য কান্ট্রি। ধরেন একটা আপনার পঞ্চগড়ের সেই দূর পরবর্তী গ্রামে, সেখানে যেখানে পুলিশও নাই, বা বাংলাদেশে যে পুলিশকে মাইর দেওয়া হয়েছে, যে পুলিশ চলে গেছে, সেখানে কিভাবে আইন শৃঙ্খলা আছে? দে হ্যাভ, আইদার দে হ্যাভ নো আইডিয়া অর দে ডোন্ট কেয়ার, আইদার অফ দিস, মানে এই দুটার একটা। তো এটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন যে তারা যে জানে না, তাদের ইগনোরেন্সটাকে আবার তারা গ্লোরিফাই করে বিকজ দে আর ওয়েল এডুকেটেড, এটাকে কিভাবে আপনি দেখেন? হ্যাঁ, ওই যে সক্রেটিসের ওই হেমলকের কাহিনীটা মনে পড়ে আর কি, যে তাকে যখন বলা হচ্ছিল যে আপনি এটা মানে আপনি যে শাসক গোষ্ঠী আপনাকে মেরে ফেলছে, তাদের মানে আপনাকে হেমলক পান করে মৃত্যুবরণ করতে বাধ্য করছে, তাদের সম্পর্কে আপনার ইয়ে কি, মূল্যায়ন কি? তখন উনি বলছেন যে দেখেন, আমি জানি যে আমি জানি না, কিন্তু এরা জানেও না যে এরা জানে না, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। বুঝছেন? মানে হুম, এখন এখানে হয়েছে ব্যাপারটা সেরকম, মানে এদের কি বলবো, এদের এক ধরনের অভিজাত তান্ত্রিক একটা চিন্তা ভাবনা আছে। জি জি। আবার হুম
এক ধরনের সেলফ ইম্পর্টেন্স নিজেকে দেওয়ার একটা প্রবণতা আছে। এতে দেখবেন যে অনেকে হয়তো এক জেনারেশন দুই জেনারেশনের আগে এরা বেসিক্যালি কৃষকের সন্তান ছিল, এখন ওই ওই পাস্টটাকে তারা আসলে ধারণও করতে চায় না, স্বীকারও করতে চায় না, বা এটা যে আছে এটাকে তারা দেখেও দেখতে চায় না। তাদের কাছে এটা খুব মানে এখন আমি গ্রামে যাই, আমি রেগুলার গ্রামে যাই, আমি তো দেখি যে ওখানে কি অবস্থা। আপনি তো উপর থেকে একটা সিস্টেম চাপায় দিলে হবে না, সেই হুম সিস্টেমটা ওখানে ফাংশন করবেই না কোনোভাবে। আপনার তো হুম তাদের সাথে কথা বলতে হবে, তাদের জিনিসটা বুঝতে হবে। হুম একটা এখানে আমার একটা জিনিস মনে হয় যে আমরা বলি যে বাংলাদেশ একটা দেশ, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ আসলে অ্যাটলিস্ট দুইটা দেশ, মাল্টিপল দেশ হইতে পারে। যেই হুম মানুষটা মনে করেন যে গ্রামে থাকে, যেই মানুষটার সোশিও ইকোনমিক স্ট্যাটাস লো, তার অ্যাসপিরেশন, তার চিন্তা, তার ভাবনা, তার স্বপ্ন, হ্যাঁ, তার ভালো লাগা মতো, এমনকি তার এন্টারটেনমেন্টটা পর্যন্ত ডিফারেন্ট। তার মানে তারা যেই মুভি, বাংলা মুভি দেখে, যার গান শুনে, আপনি আমি তাদের নামও জানি না, সেই স্টার গুলার তাদের স্টাররা পর্যন্ত ডিফারেন্ট। আর আপনি যদি মিডল ক্লাস, আপার মিডল ক্লাসে আসেন, দেখবেন আপনি ইউ উইল সি আ টোটালি ডিফারেন্ট চিত্র, একটা টোটালি ডিফারেন্ট একটা পিকচার আপনি দেখতে পারবেন এখানে। এই মানুষগুলোর অ্যাসপিরেশন ডিফারেন্ট। তো একটা রাষ্ট্র, তো আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে তো আপনার আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে ভাই। কিন্তু আপনি যদি একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একসাথে থাকতে চান, তাহলে তো আপনাকে সবাইকে নিয়েই চলতে হবে, এবং সেখানে আপনাকে কিছু কম মানে কনসেশন দিতে হবে। এই সব মানুষগুলোকে নিয়েই আপনার উঠতে হবে। আমার আমার ফ্যামিলি থেকে বলেন, আমার পরিপার্শ্ব থেকে আমি দেখেছি যে আমি হয়তো আমার পরিবার বা আমার বাবা মা, তাদের থেকে আমি অ্যাডভান্সড থিঙ্কার ছিলাম। আমি চিন্তা করতে পারতাম তাদের থেকে, ফর হোয়াট এভার রিজন। আমার হুম হয়তো এক্সপিরিয়েন্স গুলো ডিফারেন্ট হয়েছে, সেই জন্য আমি হয়তো চিন্তা, আই ইউজ টু থিঙ্ক ভেরি ডিফারেন্টলি। কিন্তু আমি কখনো তাদেরকে অতিক্রম করতে পারি নাই আমার বাস্তবিক জীবনে। তারা যেটা বলছে আমি বুঝছি যে এটা রং, বা এটা আমি পছন্দ করতেছি না, বাট আই লাভ দেম। আমি তাদের তারা আমাকে বলছে তোমার ডাক্তার হইতে হবে, বিকজ দে আর ডক্টরস। আমি ডাক্তার হয়ে গেছি ফর এক্সাম্পল, হ্যাঁ। আর আই নেভার লাভ মাই প্রফেশন, দ্যাটস ওয়াই আই শিফটেড টু আদার থিংস। অ্যান্ড আই ডিড ওয়েল দেয়ার, হ্যাঁ। কিন্তু আমি তাদেরকে স্যাটিসফাই করেই আসছি। এখন এই এই জিনিসটা আপনার, কিন্তু আপনি চাইলেই আপনার একটা জেনারেশনকে, আপনার একটা বাস্তবতাকে, একটা কনটেক্সটকে, আপনার একটা বিশাল জনগোষ্ঠীকে চাইলেই আপনি এদেরকে ইগনোর করে আসতে পারবেন না। আপনার এদেরকে কনফিডেন্সে নিয়েই আগাইতে হবে। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ডেমোক্রেসি। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে যেই মানুষগুলা এই এলিট, উচ্চ শিক্ষিত, অনেকে বিদেশে শিক্ষিত মানুষগুলা, যাদেরকে আমরা এখন ইউনোসেক্সুয়াল বলতেছি আর কি, এই মানুষগুলো হয়তো আসলেই ভালো, ফর এক্সাম্পল, হ্যাঁ, আমি বলতেছি যে এরা আসলে আসলেই দিস পিপল আর অ্যাকচুয়ালি গুড, কিন্তু হুম দে আর নট seeing a vast majority of the people and their aspirations and their dreams and their realities. এই মানুষগুলো সেই বাস্তবতা থেকে এতটাই বিচ্ছিন্ন, এরা জীবনে হয়তো কোনোদিন গ্রামে গিয়ে দেখেও নাই যে এই মানুষটা আসলে কি চায়। এরা আসলে কেন আহ, বাংলা সিনেমা দেখতে যায়, আমরা যেটা জীবনে হয়তো যাবো না, আমাদের পয়সা দিলেও হুম আমরা যাবো না, কিন্তু তারা এটা দেখে, ওইটা দেখে কাঁদে, হাততালি দেয়, তাই না? হুম ওয়াই ক্যান ইউ ইগনোর দিস পিপল? আপনারা সেটা করতে পারবেন না, আপনার রাষ্ট্র তো টিকবে না। এইটা এইটা আপনার বুঝতে হবে। এখন এই জিনিসটাকে আসলে একটা বড় রাজনৈতিক দল, এই আমার যেই ফেসবুকে যে স্ট্যাটাসটার কথা আপনি বলতেছিলেন, যে সেখানে আমি বলছি যে আসলে বিএনপি ভালো ও না, খারাপও না। বিএনপি আসলে ইজ এ রিফ্লেকশন অফ দ্য ওভারঅল সোসাইটি। আপনার এক্স্যাক্টলি সোসাইটিতে যদি যদি 10% চোর থাকে, বিএনপিতেও 10% চোর থাকবে। জি এবং জি, এটা এটা সবার বোঝার দরকার যে বিএনপি ইজ নট এ এলিয়েন পার্টি যে পৃথিবীর বাইরে থেকে আইসা বাংলাদেশে ল্যান্ড করছে। দে কাম ফ্রম দ্য সেম সোসাইটি, মানে বাংলাদেশ থেকেই তারা গ্রো করছে। বাংলাদেশে যদি চোর থাকে তাহলে ওই রকম ভাবে চোর না। না, আপনি যেটা বলছেন 100% যে রিফ্লেকশন, এটা তো মানে হোম গ্রোন এটা পার্টি, ঠিক না? তো কিন্তু এক্স্যাক্টলি, এটা ওরে মানে ওরে যখন দেখে তারা এটাই ওর মনে করে যে স্ট্রেংথ, পৃথিবীর ইনফ্যাক্ট এটাই ওর সবচেয়ে, স্ট্রেংথ। জি জি, মানে না, পৃথিবীর সবচেয়ে আদর্শ দল হবে এই আমেরিকার ডেমোক্রেট পার্টি বা হোয়াট এভার, বাংলা এখানকার এনডিপি পার্টির চেয়ে মানে ভালো হয়ে যাবে। দ্যাটস নট গোনা হ্যাপেন। আপনার কান্ট্রি কি আপনি দেখেন, ইউ মেড ইয়োর কান্ট্রি অ্যাজ এ শিট, রাইট? আপনি তো বাংলাদেশের, আপনি তো, উই আর নট হ্যাপি, নোবডি। আমরা ইউনিসেক্সুয়ালদের সাথে পুরোপুরি একমত। আমরা বাংলাদেশের কারেন্ট স্ট্যাটাস নিয়ে আমরা হ্যাপি না। কিন্তু আপনারা যেটা বুঝতেছেন না যে বিএনপি কাম ফ্রম দ্য সেম থিং। তো আপনি কিভাবে আশা করেন যে এটা এত ভালো হয়ে যাবে? কিভাবে ইউনিয়ন পর্যায়ের নেতাদের ভালো আমরা দেখব, ঠিক না? আহ, জি বলেন, সরি আই ইন্টারাপ্টেড ইউ। হ্যাঁ, না না, আমি না, আই ওয়াজ টেলিং দ্য সেম থিং। এখন আপনি দেখেন আরেকটা প্রসঙ্গে হয়তো আসা যায়, এই এটার সাথে কিছুটা রিলেটেড। অনেকে বলতেছে যে বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি খুন করতেছে, তাই না? আসলে এটা কি বিএনপি করতেছে কিনা, এটা একটা কোয়েশ্চেন। এখন বিএনপিতে তো আপনার সোসাইটির মানুষজনই আছে, আপনার যেই মানুষগুলোর সাথে আপনি ঘুরেন ফিরেন, চা খান, টঙের দোকানে সিগারেট খান, যাদের সাথে আপনি
মানে আড্ডা মানে এই মানুষগুলোই তো বিএনপি। আপনি মানে জাস্ট এখন এদের মধ্যে যদি চাঁদাবাজ থাকে, আপনার বিএনপিতেও কিছু চাঁদাবাজ থাকে। এখন বিএনপিকে তখনই আপনি দোষ দিতে পারবেন যদি এই চাঁদাবাজিটাকে আইদার সে প্রমোট করতো, অথবা চাঁদাবাজদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না অথবা নিত। তার সিস্টেম ইন্টারনালাইজ করে আর কি, ই এক্স্যাক্টলি, যদি করে, সেটাকে সে, হ্যাঁ এক্স্যাক্টলি, এন্ডোর্স যেটা করে। যেটা মনে করেন যে আওয়ামী লীগ যেটা করেছে ক্ষমতায় থাকার জন্য সে দুর্বৃত্তদেরকে ক্ষমতায়ন করেছে, তাই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জিনিসটা যদি কখনো বিএনপি করে, আমি বলবো যে বাই অল মিনস আপনি বিএনপির এগেনস্টে দাঁড়ান, আমি হ্যাঁ, দাঁড়াবো। আমি হ্যাঁ, দাঁড়াবো, হ্যাঁ। না, হ্যাঁ, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে যদি পার্থক্য করি, দিস ইজ দ্য স্টার্ট, দে ডোন্ট এন্ডোর্স অর দে ডোন্ট, ক্রিমিনালিটিকে তারা মানে এখনো ঘৃণার চোখেই দেখে। তারা বাংলাদেশের রিয়ালিটি মানে এবং জানে যে একটা বড় পার্টি কিভাবে ফাংশন করে, এটাকে তারা কখনো আইডিয়াল ভাবে না, তারা রেকটিফাই করতে চায়। আওয়ামী লীগ উল্টা, আওয়ামী লীগ চাইছে যে ওকে এটাই বাংলাদেশ, আমি এটা অন করি, এটাকে আরো বাস্টার্ডাইজেশন, আমি বলবো যে প্রতিটা পদে আপনার বাস্টার্ড বসাইছিল যেটা। আচ্ছা, আমি একটু পার্সোনাল কোয়েশ্চেন করবো আপনাকে, আবার ফেরত আসবো এই আলোচনায় এই মাঝখানে, যে লাইক আই এম আ বিএনপি ভোটার, আমি আমার জীবনে একবারই ভোট দিছি বাংলাদেশে, আমি বিএনপি কে ভোট দিয়েছিলাম, এটা আমি কখনো বলি নাই, আজকে বললাম। আম, তো ধরেন আই হ্যাভ আ সফট কর্নার, ধরতে পারেন আমি শেখ জিয়াউর রহমানকে খুবই পছন্দ করি, অ্যান্ড আই হ্যাভ, বিকজ আই সি দেম স্ট্রাগল, এবং আমার মোস্ট অফ দ্য লাইফ আমি দেখছি, 15-17 বছর ধরে দেখতেছি যে তারা একটা, এবং অলওয়েজ আমি মানে একটা সফট কর্নার থাকে না একটা দলের প্রতি, যে ওকে ঠিক আছে, আমি জানি তাদের ভালো না, আমি বিএনপি কে পছন্দ করি মানে সামহাট, মানে হোয়াটএভার তাদের ফ্ল সহ বা হোয়াটএভার, এবং তারা আপনার মতোই, আমি যদি দেখি তাদের তাদের আমি কট্টর সমালোচক হব এবং সমালোচনা করব, সমালোচনা করতেছি। আহ, আমার কোয়েশ্চেন থাকবে যে আপনি আহ, সাধারণত বাংলাদেশের নর্মে যারা অনেক হাই অ্যাচিভিং ইন্ডিভিজুয়াল হয় তারা বিএনপি কে সাধারণত পছন্দ করে না বা ই করে না, ইটস ভেরি রেয়ার। ইউ আর ওয়ান অফ দ্য এক্সাম্পল, যেহেতু আপনাকে পাইছি, আপনাকে কোয়েশ্চেনটা করলাম, আপনি বিএনপির মধ্যে কি দেখেন যে ইউ গো অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড টু টু ডিফেন্ড দেম, আর মানে ওদেরকে পছন্দ করেন? ইমতিয়াজ ভাই, আই লাভ দিস কোয়েশ্চেন, কারণ এই প্রশ্নটা আমার কেউ করে না এবং আমি এই প্রশ্নটা বলতে চাই আসলে এটার উত্তরটা। হুম, হুম, হুম। দেখেন, আমার বিএনপির সাথে আমার অ্যাফিলিয়েশনটা বলতে হয় আর কি। আমি এটা মানে যদিও বলার কখনো প্রয়োজন হয় নাই। আমি মেডিকেল কলেজে যখন পড়েছি, আমার এক মেডিকেল কলেজের এক বড় ভাই, তখন মাত্র আওয়ামী লীগ শেষ হয়ে বিএনপি, মানে আওয়ামী লীগের শেষ পর্যায়ে আমরা আসছি, বিএনপি শুরু হয়েছে 2001-এর কথা বলতেছি, হ্যাঁ হ্যাঁ, দুই হ্যাঁ। হাজার 2001 2000 2001, হ্যাঁ 2001। তো অনেকটা জোর করে আমাকে বললো যে, মানে ওই সময় যে কালচার ছিল আর কি, এটা মানে আমি যে হ্যাঁ এখন তো তোমাদের কোনো ভয় নাই, এখন তো আমরাই আসছি। অনেকদিন ধরে বলতেছিল, আমরা আসার পরে 6-7 মাস পার হয়ে গেছে, বছর খানেকের কাছাকাছি পার হয়ে গেছে, কিন্তু আমরা দোনো করতেছি, যেহেতু আমরা রাজনীতি করতাম না, বুঝতামও না অতটা, বয়সও কম, আর ঢাকায় ডিবেট করতাম, বিতর্ক টিতর্ক করতাম মানে, একটা একটা আওয়ামী লীগের একটা বড় প্রভাবটা অনেক বেশি ছিল আমার উপর। আমি যেটা বলবো যে শেখ মুজিবুর হুম, হুম, রহমানকে নিয়ে আমি কবিতা আবৃত্তি করতেছি, বা কখনো তার সম্পর্কে নেগেটিভ কথা বলবো এটা আমি কখনো চিন্তা করি নাই আর কি আমার লাইফে, অ্যাটলিস্ট টিল দ্যাট টাইম এখনো করি না। এখন আমি কোনো ব্যক্তিকে আক্রমণ করা বা ডিজোন করা বা ইয়ে করা, সেটা আমি এখনো করি না। আম, আম, এখন যেটা হয়েছে যে উনি আমাকে ইয়ে করলো যে তোমাকে পার্টিতে আসতে হবে, হ্যাঁ তোমার যদি অন্য কোনো পার্টিতে অ্যাফিলিয়েশন থাকে তাহলে আলাদা কথা, চলে যাও, আই ডোন্ট কেয়ার। তোমার যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের লোক লাগবে, আমাদের এই কালচারাল প্রোগ্রাম করা লাগবে, এই কাজ করা লাগবে, ওই কাজ করা লাগবে, তুমি আসো। তো এইভাবে কিন্তু আমার ছাত্রদলে আমার নামটা এন্ট্রি হয়ে গেল আর কি। আর আমি এটার আদর্শ কি, এই ছাত্রদল করার কি, এটা আমি কখনো বুঝি নাই। তো এরপরে মেডিকেল কলেজ লাইফের পরে আমি কিন্তু আসলে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, এবং আমি বিএনপিকে যে খুব ভালো লাগছে বিষয়টা তাও না। আমি ইয়ে ছিলাম 2011 সাল পর্যন্ত এরকম চলছে। 2011 সালে আমি যখন দেখলাম যে এই যে আপনার পঞ্চদশ সংশোধনী তো হইলো না, যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করলো, তখন আমার কাছে মনে হলো আরে এ তো আসলে মানে ভালো না, এ তো আসলে আপনার লেজিটিমেসি, আমি তখন লেজিটিমেসির কনসেপ্ট গুলো বুঝে শুরু করছি, এ তো একটা লেজিটিমেসি ইয়ে করবে, কারণ এক একটা নেশন এক একভাবে তার সরকারকে বৈধতা দেয়। তো আমরা গত 1990 থেকে একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন হয়, সেই নির্বাচনকে আমরা বৈধতা দিয়েছি, মানে এই নির্বাচনে যারা ক্ষমতা এসেছে তাদেরকে আমরা বৈধতা দিয়েছি, আমাদের বৈধতার কনসেপ্টটা এরকম দাঁড় করিয়ে গেছে। তো হুম, এরপরে যখন সে আসবে তাকে তো আমার কাছে বৈধ মনে হবে না, মানুষের কাছে এটা বৈধ মনে হবে না। এবং তখন আমি আস্তে আস্তে লেখা শুরু করলাম কিছু ভিডিও, তারপরে লেখা ফেসবুকে, তখন থেকে আমি আসলে লেখা শুরু করলাম। কিন্তু মাঝখানের প্রায় দেখেন এই যে 2006 থেকে শুরু করে 2011-12 এই সময় পর্যন্ত কিন্তু আমার রাজনীতির সাথে বিন্দু মাত্র কোনো রকমের রিলেশন আমার ছিল না।
এখন যখন আমি লুক ব্যাক করি যে কেন আমি মানে বিএনপির প্রতি তো আমার মেডিকেল লাইফেও কোনো আদর্শিক কোনো মানে ওইরকম অ্যাফিনিটি ছিল না, এবং মাঝখানেও অনেকদিন ছিল না। আমি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হলো যে আরে রাষ্ট্রের ইয়ে করতে হলে তো আমার এখন বিএনপি এখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমার মানে আমি আসলে বিএনপিকে সাপোর্ট করার জন্য লিখি না, আমি লিখছি যেটা বলা উচিত সেটা বলছি। সেটা দেখা গেছে যে বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে গেছে আর কি। হ্যাঁ, ইটস নট অ্যাফিলিয়েশন, ইটস অ্যালাইনমেন্ট। তো এখন যখন আমি চিন্তা করি যে আমি আমি যে বিএনপির সাথে মানে আই এম বিং সিন এজ আমার কোনো মানে পদ পদবি নাই বিএনপিতে, বাট আই এম বিং সিন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট অফ বিএনপি, এন্ড আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। আমার এটাতে কোনো রকম কোনো প্রবলেম আমি ফিল করি না। কেন করি না, আই আস্ক মাই সেলফ। তখন আমার কাছে মনে হয় যে আমার মেডিকেল কলেজে যখন আমি ছাত্রদল করছি, আমি শেখ মুজিবুর রহমানের একটা কবিতা যখন আমি আবৃত্তি করেছি, ওই যে নির্মলেন্দু গুণের একটা কবিতা, ওই যে একজন কবি আসলেন ইত্যাদি ইত্যাদি, এরকম একটা কবিতা আছে না, আপনি পড়ছেন না? হুম হুম যে হুম খুব হুম বিখ্যাত কবিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে। হুম হুম আমার মেডিকেল কলেজের মানে কালচারাল প্রোগ্রামে, প্রথম কালচারাল প্রোগ্রামে যাওয়ার পরে লীগপন্থী টিচাররা মানে হন্তদন্ত হয়ে ছুটে আসে, আরে তুমি করো কি করো কি, এটা এখন করা যাবে না। আমি বলছি না, আমি আবৃত্তি করবো, আমি এটা প্রিপারেশন নিয়ে আসছি, আমি এটাই করবো। মেডিকেল কলেজের ছাত্র দলের প্রেসিডেন্ট আমার পাশে দাঁড়ানো ছিল, চুপচাপ শুনছেন। শুনছেন না, বুঝছেন যে আই ডোন্ট কেয়ার, নিশ্চয় নাকি কেউ বলছে যে এটার মধ্যে শেখ মুজিবের কথা আছে, কিন্তু উনি বলছে তুমি কি ছাত্র দলের নাম লিখাইছো না, তোমার বলছিলাম না, হ্যাঁ। বলে, তাহলে তুমি যেটা করবে সেটাই ছাত্রদল, ছাত্রদল বলে কিছু নাই, যেটা করবা সেটাই ছাত্র। তাহলে আমি যেটা দেখলাম যে এই যে ব্রডনেসটা, আমাকে আমার চিন্তাকে কেউ ইনডক্ট্রিনেট করার চেষ্টা করে না, আমাকে কেউ বলে না তোকে এটাই করতে হবে। এই জন্য আমি বিএনপিকে ডিসওন করি না। আমি এই কারণে বিএনপিকে বিএনপিকে ওন করি এখনো পর্যন্ত। আমার মনে হয় যে এইটাই বিএনপির স্ট্রেংথ। এ কাউকে ইনডক্ট্রিনেট করে না, বলে না যে আপনাকে এইটাই বলতে হবে, বলে না যে এইটাই আপনার নেতা হইতে হবে। But নেতার ক্ষেত্রে আমরা বলি মানে জিয়া রহমানের কথা বলি, বাট হুম হুম মানে আমি যদি মানে আরো ইয়ের কথা চিন্তা করি, মানে মনে করেন লেনিনের কথা চিন্তা করেন, আমাকে কেউ বলতেছে না যে লেনিনকেই তোমার অব্যর্থ বলতে হবে, এবং এরকম তো কেউ আমার কাছে দাবি করতেছে না। এই জিনিসটা আমাকে কেউ করে, আমি ফ্রি থিঙ্কার, সেই স্পেসটা আমাকে বিএনপি দিয়েছে। আমাকে হুম কখনো বলে না যে তোমাকে এইটা বলা যাবে না, এটা বলো, শেখ মুজিবকে গালি দিতে হবে বা ইয়ে করতে হবে। গালি অনেকে দিচ্ছে। আবার দেখেন আমি যখন আরেকটু সিনিয়র হলাম, থার্ড ফোর্থ ইয়ারে উঠলাম, হুম তখন একটা এইটা বলেই শেষ করবো আর কি, এটা আরেকটা অনেক উদাহরণ আছে। আমি দেখছি যে আমার দলের মধ্যে খারাপ মানুষের কোনো অভাব নাই, মানে আমাদের বড় ভাইদের মধ্যে কেউ আপনার ফ্যান্সি ডিল খায়, কেউ গাঁজা খায়, কেউ চাঁদাবাজি করে, কেউ নানা রকম অপকর্মের সাথে জড়িত। হুম এখন হুম আমি এগুলো কিছুই করি না। আই ওয়াজ জিএস অ্যাকচুয়ালি, আমি মানে এজিএস ছিলাম, জিএস পাস করে গেছে, মানে আই বিকেম জিএস ইন দ্যাট কমিটি। কমিটি আর চেঞ্জ হয় নাই। মানে ভারপ্রাপ্ত জিএস বলতে পারেন আর কি। আমি ফর 2 ইয়ার্স আমি ছিলাম আমার মেডিকেল কলেজে। জি কিন্তু আমাকে কখনো, আমি জানিও না, মানে আমাকে কখনো কেউ মানে কোনো খারাপ কাজের মধ্যে আমাকে ডাকে নাই, বিকজ আমি এখন আমার কাছে যেটা মনে হয় যে যারা বলে রাজনীতি খারাপ, আমার কাছে যেটা মনে হয় যে এই মানুষগুলো আসলে খারাপ। যে খারাপ হইতে চায় সে খারাপ, আর যে খারাপ হইতে চায় না তাকে কেউ জোর করে খারাপ করতে পারে না। এবং অ্যাটলিস্ট আমি বিএনপিতে দেখছি, বিএনপিতে কোনোদিন কেউ মানে ছাত্র দলে কেউ কোনোদিন আমাকে বলে নাই যে তোকে চাঁদাবাজি করতে যাইতে হবে। আমি হয়তো শুনছি, আমার কাছে গোপনে হয়েছে কখনো, আমি হয়তো শুনছি যে একটা কিছু হয়েছে, হুম বাট হুম আমাকে কেউ কোনোদিন বাধ্য করে নাই। সো এই জিনিসটা আমি খুবই মানে চেরিশ করি, এই জিনিসটা আমি আসলে খুব মানে এনজয় করি। আমার যেটা মনে হয়েছে পরবর্তীকালে আমি পলিটিক্সের সাথে আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাথে কাজ করেছি। এটা তো আসলে মানে ইজ নট আ পলিটিক্যাল উইং, আপনি হয়তো জানেন, এটা সোশ্যাল একটা উইং অফ বিএনপি, এর সাথে আমি কাজ করি। এখানে আমি নানা রকমের মানুষ দেখি। হুম যেই মানুষটা মনে করেন যে খুবই একটু ডান ঘেঁষা, তাকেও কেউ কিছু বলতেছে না, যে আবার একটু বাম ঘেঁষা তাকেও কেউ কিছু বলতেছে না। আবার হুম যেই মানুষটা এদের মধ্যে একটু ধান্দাবাজ, সে তার মতো ধান্দাবাজি করতেছে। যেই মানুষটা আসলে খুবই মানে পিউরিটান একজন মানুষ, সে পিউরিটান, কেউ কাউকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। দিস ইজ দ্য বিউটি অফ পলিটিক্স, আমি এইটা খুবই এনজয় করি। আমার কাছে কখনোই ব্যক্তিগত জীবনে আমার কাছে মানে সবাই বলে যে রাজনীতি খুব খারাপ, রাজনীতি খুব খারাপ, আমার কাছে মনে হয় যে খারাপ হইতে চায় তার জন্য রাজনীতি খারাপ। আর জি যে জি খারাপ হইতে চায় না তার আপনি জোর করে আহ, খারাপ করতে পারবে না। এখন এরকম পার্টি আছে কিনা জানি না, এরকম পার্টি থাকতে পারে, হয়তো আওয়ামী লীগে সেটা করে, বাট বিএনপির মধ্যে আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ কাউকে জোর করে খারাপ করতে। ফর লং টাইম যা, দেখতেছে, দুই হ্যাঁ ডেকেড না, হয়ে গেল প্রায়। এই ব্যাপারটা কোশ্চেনটা আপনি মানে খুবই আমি অনেক এনজয় করলাম আপনার সেকশনটা, কোশ্চেনটাও ভালো ছিল, প্লাস মানে আপনি যে উত্তরগুলো দিয়েছেন খুবই দুর্দান্ত। ইটস আই ওপেনার, কারণ এই সাধারণত এইরকম ওপেনলি মানুষ সাহসও করে না, প্লাস ওই জায়গায় থাকে না। আপনি ছাত্রদলের সাথে ছিলেন এবং যে এক্সপিরিয়েন্স গুলো আছে, ধরেন এখনো কেউ বলবে না, এখন ধরেন বিএনপি একটা লোককে এনে আমি এই কোশ্চেনটা করলে তারা পদ পদবীর ভয়ে অনেকে এই কথাগুলো বলতে যাবেন। তো যাই হোক, থ্যাংক ইউ ফর দ্যাট। আমার কাছে যেটা মনে হলো যে আপনার এক্সাম্পলের যেটা দেই যে ওই যে রাজনীতি করাটা, অনেকে দেখবেন যে মদ খায়, মদ খেয়ে আপনার
মদ খেয়ে কিন্তু কেউ মাতাল, আপনি মদ খেয়ে মাতাল হওয়া যদি হইতে চান তাহলে আপনি হইতে পারেন। আমার কাছে মনে হলো যে জিনিসটা এরকম যে আপনি রাজনীতিতে আপনি খারাপ হতে চাইলে আপনি খারাপ হওয়ার অবশ্যই রাস্তা আছে, রাজনীতি না করেও খারাপ হতে পারেন আপনি, ঠিক আছে, আর এটা আপনার উপরে। কিন্তু রাজনীতি করলেই আপনি খারাপ হয়ে যাবেন, ইটস মদ খেলেই মাতাল হয়, ইটস কমপ্লিটলি বোগাস ধারণা। আমরা জানি যে আসলে মদ খেয়ে মানে আপনার সেন্স থাকে ঠিকই, কিন্তু আপনি যদি চান যে আপনি পাগলের মতো অভিনয় করবেন বা এই করবেন, দেন ইউ ক্যান ডু দ্যাট। মানে ওই অ্যাজ আ ডাক্তার আপনি জানেন যে এরকম অ্যালকোহল এরকম মানে এই করে না। তো যাই হোক, আর একটা ব্যাপার হচ্ছে যে বিএনপির যেই লুজ যেই ব্যাপারটা, সেটা একটা আমার একটা অবজারভেশন আপনাকে বলি আর কি, জাস্ট চায়নাতে ধরেন একটা গ্রেটেস্ট লিডার বিএনপি তো আছে যে আপনার জিয়াউর রহমান, কিন্তু জিয়াউর রহমানকে কিন্তু কখনোই যে সবাই তোমাকে মানতেই হবে, তোমাকে ধরতেই হবে, তাকে স্যালুট করতে হবে, না করলে তোমাকে পিটাইতে হবে, এইরকম আমি কখনোই দেখিনি। অথচ সামহাও আপনি দেখেন কি বিউটিফুল, আই ডোন্ট নো কিভাবে এটা হয়েছে, বাট বিআর রহমান ইজ দ্য মোস্ট হাইলি রিগার্ডেড এবং সবচেয়ে ও, জনপ্রিয় রাজনীতিবিদ এখনো আজকে। তার মারা গেছে সে 40 বছরের উপর মানে কাছাকাছি, 40 ইয়ার্স। এবং তাকে ভিলেন বানানোর এমন কোনো চেষ্টা আওয়ামী লীগ বাদ রাখেনি, নোংরা থেকে নোংরা কথা তারপরই করা, কিন্তু সামহাও এই লোকটাকে ভিলেন বানাতে পারেনি। এটা কিভাবে হলো এটা জাস্ট আমার কাছে কমপ্লিট মিরাকল। কারণ এই এখানে হাজার কোটি টাকা খরচ করে আমাদের চোখের সামনে তো যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেভাবে আপনি তাকে নিয়ে হলোগ্রাম করা, প্রতিটা তাদের প্যাডের মধ্যে প্রিন্টেড তার ছবি দিয়ে দেওয়া, সব জায়গায় টাকার মধ্যে এখানে সেখানে কি করে নাই, 400 মূর্তি বানাইছে, কিন্তু তারপর তো সব ধসে গেল, তোমার রাজত্ব গন, ইউ আর গন। কিন্তু বিএনপির বেলায় কি সেটা হয়েছে? জিয়া রহমান কি সবার মন থেকে মুছে গেছে? যায় নাই তো। সো জাস্ট আমার কাছে এটা পলিটিক্যাল থিওরিতে আমার যতটুকু আইডিয়া, আমি দেখি নাই এরকম যে মানুষের ভালোবাসায় একটা লোক এরকম ভাবে বেঁচে আছে। ইটস আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ স্ট্র্যাটেজি ইজ দিস, বাট ইটস আ বিউটিফুল থিং। তো আমরা শেষের দিকে চলে আসছি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো অনেক ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারবো এগুলো নিয়ে। আপনি যদি ক্লোজিং রিমার্ক বা এখন বর্তমানে কি দেখতেছেন বিএনপি রাজনীতি নিয়ে, বা মানুষকে একটু আশাবাদী, যারা আমাদের সাথে অ্যালাইন না, যারা ফলো করে না পলিটিক্স, এবং যারা মনে করতেছে উই আর মেকিং মিস্টেক বাই সাপোর্টিং বিএনপি অর ডিফেন্ডিং বিএনপি, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন তাহলে আমরা শেষ করতে পারতাম। দেখেন, বিএনপিকেও যদি লাইনে থাকতে হয়, বিএনপিরও একটা খুব স্ট্রং প্রতিদ্বন্দ্বী দরকার, না হলে সিস্টেমটা কলাপস করবে। হ্যাঁ, বিএনপিও একসময় আসলে একটা কি বলবো, একটা অথরিটারিয়ান একটা স্ট্যান্সে চলে যাবে, কারণ তাকে তো আসলে চ্যালেঞ্জ করার কেউ থাকবে না। এই জন্য আমি মনে হুম। করি যে অবশ্যই খুব স্ট্রং প্রতিপক্ষ তৈরি হতে হবে। কিন্তু আমরা আওয়ামী লীগের সময় যে টক্সিক এনভায়রনমেন্টটা দেখেছি, আপনি দেখবেন আমি সবসময় এই জিনিসটা বলি সবাইকে যে ভাই, টক্সিসিটি ক্রিয়েট করেন না প্লিজ। হ্যাঁ, আপনি রাজনীতি করেন, আপনি দরকার হলে বিএনপির কাছেই যান, তার সাথে কথা বলেন এবং বের হয়ে এসে আপনি তার স্ট্যান্সকে অপোজ করেন। কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ কি হবে, আপনি কি ভাষায় তাকে অপোজ করবেন, যে অন্যায়গুলো সে করেন নাই। মানে আমাদের এই যে কিছু অ্যানার্কিস্ট, আমরা অনলাইন অ্যানার্কিস্ট আছে, তারা বলতেছে যে তারা নাকি মানে কি বলে এটাকে, যে আপনার ইয়ে তৈরি করছে, ন্যারেটিভ তৈরি করছে। ন্যারেটিভ তৈরি করার মিথ্যা কথা বলা কি এক জিনিস? মিথ্যা কথা বলতেছেন আপনি, মানে একটা চেরি পিকিং করতেছেন, আপনি স্ট্রম্যান ফ্যালাসি দিচ্ছেন, নানা যত রকমের আপনার লজিক্যাল ফ্যালাসি ইউজ করা যায়। আমার কাছে মনে হচ্ছে যে আমি 15-16টা লজিক্যাল ফ্যালাসি আমি একটা একটা করে ভিডিওগুলো ধরে ধরে বলতে পারবো, যে উনি যে বা উনি বা উনারা যে ইয়ে করছেন, এক একজন বিএনপির একজন একজন নেতাকে ধরে ধরে তাদেরকে ভিলিফাই করতেছেন, তাদেরকে ভারতের এজেন্ট বানিয়ে যে মানুষগুলা সারা জীবন ভারতের এগেনস্টে কাজ করে গেছে, যে মানুষগুলা সারা জীবন সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন, ব্যক্তিগতভাবে মার খেয়েছেন, ফিজিক্যালি ইয়ে হয়েছেন, জেলে থেকেছেন, স্ট্রিট ট্রিটমেন্ট করতে পারেন নাই প্রপার টাইমে, ছেলে মেয়ের সান্নিধ্য পান নাই। অথচ যেই মানুষগুলো এগুলো বলতেছে তাদের তো জীবনে কিচ্ছু, মানে তাদের কেশাগ্রও স্পর্শ হয় নাই, তাই না? সেই মানুষগুলো আরামে আছে, তাদের জীবনে কিচ্ছু যায়নি। আমি বলবো যে প্লিজ আপনারা রাজনীতিটা করেন, কিন্তু এই মানুষগুলার কথায় নাইচেন না আর কি। এটা হইতেছে আমার একটা পরামর্শ। হ্যাঁ, মানে এই মানুষগুলা বেসিক্যালি একটা 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 দল, একটা সম্ভাবনাময় একটা দলকে আমি মনে করি যে পলিউটেড করে দিচ্ছে আর কি। যে তাহলে অল্টারনেট কি, যে এরা তো ইউটিউব স্পেস দখল করে রয়েছে যারা, তারা তো ধরেন এটা তো ক্লিক বেজ অ্যালগোরিদমের উপরে আসে সাজেশন, একজনের একটা ভিডিও দেখলেন সেগুলোই আসে। অল্টারনেট কি হবে, মানে কি সাজেস্ট করবেন আপনি? এগুলো দেখেই তো সাধারণ মানুষের মাথা খারাপ হয়, মানে
এবং আমরা যে শিক্ষিতদের কথা বলছি তারা মানে এই ধরনের এই যে ইউটিউবার যেগুলো আছে সেগুলোতে আপনার দেখে এবং তাদেরকে ফলো করে। মানে অল্টারনেট কি আসলে বলবেন আপনি এটা? এটা এটাও ঠিক যে আপনার বিএনপি দীর্ঘদিন কিন্তু তার নিজস্ব ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টাও করে নাই, এবং এখানে ইন্টেলেকচুয়াল যে গ্রুপটা তাদেরকে কিন্তু তারা কখনো ইয়েও করে নাই আর কি, মানে এটাকে প্রমোট করা বা এটাকে নারিশ করা, নার্চার করা, এগুলোও করে। বিএনপির ফল্ট আছে আমি মনে করি। আমার মনে হয় যে বিএনপির এই দিকগুলোতে একটু দৃষ্টি দেওয়া উচিত, কারণ এখন এখন কিন্তু আগের মতো সময় না। এখন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে মানুষকে নানাভাবে আসলে আহ, ভুল পথে পরিচালিত করার সুযোগ আছে। এখন সেটাকে কাউন্টার দিতে হলে আপনারও কিন্তু সেরকম একটা দুর্গ লাগবে। তো সেই জিনিসটা বিএনপির ইয়ে করা উচিত। আর আমার কাছে যেটা মনে হয় যে জিয়াউর রহমানের যে এক্সাম্পলটা আপনি দিলেন সবচেয়ে ভালো, এটা আসলে এক্ষেত্রে এটাও একটা এক্সাম্পল যে উনাকে ভালো করার জন্য, উনি ভালো ছিলেন দেখেই মানুষ ভালোবাসছে ওনাকে, ওনার ইমেজ তৈরি করার আলাদাভাবে কোনো প্রয়োজন দেখা দেয় নাই। হুম। বিএনপি যদি একটা ভালো গভর্নেন্স অফার করে, তাহলে এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে ধুলায় মিশে মিশে যাবে আর কি। এই যে আজে বাজে মানুষদের যে অ্যানার্কি তৈরি করার প্রবণতা, এরাই একসময় দেখবেন যে মানে এগুলো কাজ করবে না, এই আহ, চালগুলো আর কাজ করবে না। তো এটার জন্য বেস্ট পলিসি হচ্ছে যে গুড গভর্নেন্স অফার করা, রাষ্ট্রের জন্য ভালো কিছু করা, ভালো মানুষদেরকে ইনভলভ করা, আর ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ তৈরি করার একটা প্রচেষ্টা নেওয়া উচিত। তবে সেটা যেন ওই আওয়ামী লীগের মতো বা বা বামদের মতো হয়ে না দাঁড়ায় যে আপনি উদিচি তৈরি করতেছেন, এই তৈরি করতেছেন, করে এমন একটা পরিস্থিতি তৈরি করছেন আলটিমেটলি কিন্তু কিছুই টিকে নাই। তো আপনাকে বেসিকটা ঠিক রাখতে হবে, গুড গভর্নেন্স অফার করতে হবে, ভালো লিডারশিপ অফার করতে হবে। সাথে সাথে আপনার এই জিনিসটাও মাথায় রাখতে হবে, যেহেতু এখন সময়টা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আপনার সোশ্যাল মিডিয়া ন্যারেটিভটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আমি বলবো না যে অন্যায় কিছু করেন, আমি বলবো না যে আওয়ামী লীগ যেভাবে আপনার একের পর এক ফেক অ্যাকাউন্ট তৈরি করে, যেখান থেকে কিছু কয়েক হাজার তো আপনার অ্যাকাউন্ট ব্যান্ডই করে দিচ্ছিল তাদের, এইটা হুম। আমি করতে বলবো না। মানে ন্যারেটিভ তৈরি করার নামে যাদের কথা বলছি তারা যেমন অন্যায় মিথ্যা কথা বলছে, এবং মানে বিভিন্ন রকমের লজিক্যাল ফ্যালাসি ইউজ করে মানুষের মনকে মানে পিষিয়ে তুলছে, ভুল মিথ্যা ভ্রান্ত ধারণা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে মিথ্যা কথা দিয়ে। মিথ্যা কথা ঠিক বলবো না, মানে কথাগুলো এমন ভাবে সাজাচ্ছে যেগুলো আসলে লজিক্যাল ফ্যালাসি, আপনার একটা একটা করে ধরা যায়। এটা আমার মনে হয় একসময় লেখা উচিত আর কি, যে এই কথাগুলো যে আসলে প্রত্যেকটা ভ্রান্ত প্রমাণিত হতে পারে, সেটা লেখা উচিত। হ্যাঁ, আপনার একটা হুম। লেখা, আমি কিন্তু এই কথাটা প্রায় বলতাম। আপনার কিছুদিন আগে একটা ফেসবুকে আপনি দেখলাম যে ভাত খাওয়া, আর ইন্ডিয়ানরা ভাত খায় আমিও ভাত খাই, তাই বলি কি আমি এখন ইন্ডিয়ান দালাল কিনা? বা হ্যাঁ। আমি ভাত খাওয়া উদাহরণ দিলাম, আর উদাহরণ আরো খারাপ উদাহরণ দেওয়া যায়, অনেক কিছুই হুম। তারা করে। মানে শারীরবৃত্তীয় অনেক কাজ করে যেটা আমিও করি হয়তো। তো হুম। সেটা করার কারণে কি আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান দালাল হব এখন? তার মানে দুটো জিনিস মানে প্যারালাল হইলেই যে একটার কারণে আরেকটা হয়েছে, এই জিনিসটা না, দাঁড় করানো না, যায় না, না। এই না, জিনিসটা তো না। আসলে, এখন এই জিনিসটা যারা ইচ্ছাকৃতভাবে করে তার মানে দে হ্যাভ এনি ইল মোটিভ, তাই জি, না? জি। এবং ব্যাপার হচ্ছে ওরা যে ওদের সাথে ইন্ডিয়ান অ্যাফিলিয়েশন আছে, আপনি যার কথা বললেন সেই ইউটিউবার, সে তো আপনার ইন্ডিয়ার মধ্যে দিয়ে পালায় গেছে। এবং ইন্ডিয়াতে আপনি জানেন, যদি আপনি ইন্ডিয়াতে ঢুকেন এবং ইন্ডিয়াতে বাইরে ফ্লাই করেন, এক্সিট সিল হাউ ডু কিভাবে ইউ পেলো? এক্সপ্লেন? কারণ কোনো এন্ট্রি, আপনার এন্ট্রি সিল নাই, আপনি এক্সিট সিল পাইলেন কিভাবে? পাইলেন কিভাবে এক্স্যাক্টলি? আপনি তো যদি ব্যাপার হচ্ছে আপনি যদি বর্ডার ও- ক্রস করেন, এন্ট্রি সিল তো আপনি পাবেন না। পাবেন তো না। আপনি যখন ওই কান্ট্রির মানে ইয়েতে আপনি যখন ওইখান থেকে বৈধ পথে বের হতে যাবেন, আপনার এন্ট্রি সিলটা কে দেবে? কে দিবে? আনলেস ইউ হ্যাভ ভেরি ডিপ কানেকশনস ইন দ্যাট কান্ট্রি। এন্ট্রি সিল না এক্স্যাক্টলি। দেখে তো এক্সিট এক্সিট সিল মারবে না। এক্স্যাক্টলি। এবং হাউ ইজ ইট মজার পসিবল? ব্যাপার হচ্ছে একজন গুম ভিকটিমকে নিয়ে তারপর একজন আপনার যে যে ধরেন এই যে মির্জা ফখরুল আলমগীর, ওনার মানে এর চেয়ে ক্লিন পলিটিক্স আমি তো আর কাউকে করতে দেখি নাই। যে এবং এই এই রকম টক্সিসিটির মাঝখানে যে সে যে গণতন্ত্রের পক্ষে তার বিএনপিকে একত্রে এই লোকটাকে যেভাবে মানে অ্যাটাক করা হলো, ইট জাস্ট আনপ্রেসিডেন্টেড। মানে এটা কেউই আপনার ইভেন আওয়ামী লীগও সম্ভবত মানে মানে লজ্জা পাইছে যে দেখে, যে দেখে কিরকম ভাবে হেনস্থা করা হইতেছে একে। না, আমি মানে তাদেরকে জাস্ট আপনার আনসাবস্ক্রাইব করেছি। আপনি যে হ্যাঁ, ভিডিওটার কথা বলছেন ওই ভিডিওটা দেখে আমি আসলে আনসাবস্ক্রাইব করেছি। আই ডোন্ট ফলো দেম এনিমোর। হ্যাঁ, হ্যাঁ। কারণ এই তো টক্সিসিটি এখন আমি যেটা নিজের মধ্যেও হচ্ছে নিতে যে চাই না। ওরা 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 তো এগুলা করতেছে। এই যে ওটা একটা এক্সাম্পল দিলাম যে আপনি বললেন না যে ওরা ভাত খায়, তো গরু ঘাস খায়, এবং আমি গরু খাই সো আমি ঘাস খাই, এইরকম যুক্তি তো আপনি মানে এটা একদম হাস্যকর লেভেলের, একদম মানে আ ক খ লেভেলের যুক্তি, ইউ নো দ্য লজিক্যাল ফ্যালাসিস। এবং ব্যাপার হচ্ছে ওরা যে ভারতের সাথে অ্যাফিলিয়েটেড সেটা হয়তো আড়াল করার জন্যই সবাইকে ভারতীয় দালাল বলতেছে। যে জাস্ট এখন বাংলাদেশের সবচেয়ে ভালো কি আপনার, যে ওকে বাংলাদেশে ভারতে কেউ দেখতে পারে না, এই জন্য একজনকে বলে দিলাম তার বিরুদ্ধে প্রমাণ আছে কি নাই। বা ধরেন যারা নির্বাচন চাইতেছে, আমি নির্বাচন দিতেছি, আমাকে বলে দিল ভারতীয় দালাল। হোয়াট কাইন্ড অফ ম্যাডনেস ইজ দিস?
ঠিক আছে। এখন পাবলিক তো ধরেন যে আহ, মানে হঠাৎ করে যাকে ধরেন আমার চেহারা দেখা দিল ভিডিওর মধ্যে, বললো যে ভারতের দালাল, আমার কাছে কি কোনো তাদের কাছে প্রুফ আছে? অথচ দেখেন গত 6 বছর 7 বছরে আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারবো, এই লোকটার তার সারা জীবনে ভারতের বিরুদ্ধে যতটুকু করছে, আমি প্রতিদিন পারলে ভারতের বিরুদ্ধে লিখছি। ঠিক আছে, এখন তো আমার তো এগুলা আমি কম্পাইল করে দেখাইতে পারি না যে দেখো আমার কাছে তুমি তোমার তোমার মতো আরো 10 জন মিলেও মানে ভারতের বিরুদ্ধে এরকম লিখতে পারেনি। তো এই জাস্ট এগুলো আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ তৌফিক ভাই। আপনার যে কথাগুলো বললেন যে এখন আমাদের আসলে সুস্থ, সেটাই আপনি বললেন। আপনি যদি জাস্ট ফিনিশ করেন যে হ্যাঁ, আপনি যে সেটাই, একটা সুস্থ ধারার রাজনীতি হোক। আমরা আমরা আমাদের অন্য বিপক্ষ দলের রাজনীতিবিদদেরকে যেন কলিগ মনে করি। আমরা একই কাজ করছি। আমরা যেমন একটা, মানে ফর এক্সাম্পল, আমি একটা এনজিওতে কাজ করি বা একটা অফিসে কাজ করি, আমার আরেকজন মানে একই প্রফেশনের আরেকজনকে দেখলে আমি কি তার সাথে মারামারি করবো? হয়তো সে আমার প্রতিদ্বন্দ্বী একটা ফার্মের একজন স্টাফ, তাকে আমি একটা কলিগ হিসেবেই ট্রিট করব। তো একইভাবে রাজনীতির ক্ষেত্রে আমি বলবো যে যেই মানুষটা আপনার সাথে রাজনীতি করছে ভিন্ন দলে, সে আপনার কলিগ, আপনি তাকে কলিগ হিসেবে রেসপেক্ট করেন। কিন্তু যখন আপনার তার সাথে প্রতিদ্বন্দ্বিতার বিষয় থাকবে, রাজনৈতিক ময়দানে আপনি তার বিরোধিতা করেন, কিন্তু তার মানে এই না যে সে আপনার শত্রু, তাকে আপনি শত্রু বানায় ফেলেন না। এটাই আমার অনুরোধ। জি জি জি, ধন্যবাদ তৌফিক জোয়ারদার ভাই। দর্শকরা সবাই দেখলেন, আমরা একটা ভালো একটা আলোচনা হলো এবং আমার জন্য কিছু আই ওপেনার ছিল। আশা করি আপনাদের অনেক, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা ধরতে পারছেন। প্লিজ কমেন্টে জানান আমাদের শো কিরকম লাগলো, এবং যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা যদি আপনারা কোনো দ্বিমত করে থাকেন আমাদের সাথে, আমাদের সবাইকে জানান। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।